সরি ফুপ্পি, আমি তোমার সাথে যেতে পারবো না। রোজ তুই মজা করছিস আমার সাথে। অনেক সময় পাবি মজা করার জন্য, কিন্তু এখন সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে আমাদের। রোদ তোর জন্য অপেক্ষা করছে। না ফুপ্পি, মজা করছি না, আমি যা বলছি সত্যি বলছি। আমি তোমার সাথে যাব না। কেন জেদ করছিস? চল যাওয়া যাক। একটু থেমে, আচ্ছা ঠিক আছে, কেন যাবি না বল। তুমি কিছু মনে করো না ফুপ্পি, আমি কিছুতেই রোদের সামনে যাব না। একসময় ইচ্ছা হলো আমাকে কাছে টেনে নিল, পরে আবার নিজেই ধাক্কা দিয়ে লাইফ থেকে সরিয়ে দিল, এটা আমি মানতে পারছি না। আমি কোনো পুতুল নই যে যার ইচ্ছে হবে যখন তখন খেলবে। যখন প্রয়োজন মিটে যাবে ছুঁড়ে ফেলে দিবে। ও এসব কেন করেছে এটার কারণ নিশ্চয় তোর অজানা নয়, এতক্ষণে সবাইকে ক্লিয়ার করে দিয়েছি। তাহলে এসব কথা আসছে কেন? তুমি যতই ক্লিয়ার করো না কেন আমার কাছে সেটা মনে হয় না। কারণ যদি অসুস্থতার জন্য এমন বিহেভ করত তাহলে এমন হতো না। অসুস্থ সেটা আমায় বলতে পারত। দুজনে মিলে আকাশমত্ত পাতাল খুঁজেও ওর জন্য একটা কিডনি বার করতাম, কিন্তু তা করেনি। ভার্সিটির একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। যা নয় তাই বলে অপমান করেছে, ভুলিনি ফুপ্পি, কিচ্ছু ভুলিনি। সেদিনের অপমানের কথা মনে হলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি নিজেকে সামলে নতুন করে রোদকে ছাড়া বাঁচতে শিখে গেছি। এখন তোমার ছেলের কাছে যাব, দুদিন পর আবার আমাকে ওর কাছ থেকে তাড়িয়ে দেবে, এসব নাটক আর মানতে পারবো না। একবার অনেক কষ্টে রিকভার করেছি, দ্বিতীয়বার আর সেই জায়গায় ফিরতে চাই না। তাছাড়া আজকে আমাদের সবার কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা। আর 2 ঘন্টা পর ফ্লাইট। এসবের মধ্যে ফেসে নিজের আনন্দটাকে মাটি করতে পারবো না। তাছাড়া যার জন্য সব ফেলে ছুটে যাব পরে সেই দাম দিবে না। থাক, ও ওর মতো ভালো থাক আর আমি আমার মতো। নতুন করে কোনো মায়াজালে নিজেকে আটকাতে চাই না। সব পিছুটান ভুলে সামনের দিকে পা বাড়াতে চাই। আমি অবাক হয়ে গেলাম। রোজ তুই এসব বলছিস? রোদের মৃত্যুর খবর শুনেও বলছিস তোর আনন্দ মাটি হয়ে যাবে? আজ রোদের থেকেও তোর বেড়াতে যাওয়াটা আনন্দটা বেশি ইম্পর্ট্যান্ট মানতে পারছি না। এ কোনো রোজ, তুই যে রোদের বিপদ শুনেও এখনো বেড়াতে যাওয়া নিয়ে ভাবছিস? তুই কি সেই আগের রোজ যে রোদকে খুব ভালোবাসত? রোদ এত কথা শোনানোর পরও কথা শুনত না। উল্টে আরও বেশি করে ওকে জ্বালাতো ভালোবাসত। না না, তুই আমাদের সেই রোজ হতেই পারিস না। না, নেই, আমি তোমাদের সেই বোকাশোকা রোজ নেই। এখন অন্যের কথায় নাচি না। নিজের যা ইচ্ছা হয়, যেটা ভালো মনে করি সেটাই করি। আগে রোদের জন্য অনেক করেছি, অনেক ভেবেছি, কিন্তু রোদ আজ পর্যন্ত কি করেছে আমার জন্য? কিছুই নয়। ওকে ভালোবেসেছিলাম বলে কখনো প্রাণ খুলে হাসতে পারিনি। কান্না ছাড়া কখনো এইটুকু সুখ দেয়নি আমায়। ওর কাছ থেকে পাওয়া কষ্টগুলো পেয়ে পেয়ে আজ অনেক স্ট্রং আমি। সেদিন আমার কথাটা একবারও ভেবেছিল না, ভাবেনি। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। জানতো তো ওকে ছাড়া থাকতে পারি না আমি। আমার দম বন্ধ লাগে তাও পাঠিয়ে দিল। ওর জন্য অনেক কেঁদেছি, আর পারবো না, সরি। চোখের নোনা জলগুলো থামতেই চাইছে না আজ। কিন্তু রোজ যা বলছে তার একটা কথাও যে মিথ্যে নয় সেটাও জানি আমি। কিন্তু যাই হোক না কেন, রোজের এই বদলটা মানতে পারছি না আমি। রোদ অনেক অন্যায় করেছে রোজের সাথে, এটা ঠিক, তাই বলে একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না আমি। জানি রোজ যা বলছিস সবই ঠিক।
কিন্তু তোকে দূরে সরানোর আসল রিজন তো এখন ক্লিয়ার তোর কাছে, তাহলে কেন এমন বলছিস? প্লিজ এসব মনে রাখিস না, আমার সাথে চল, আমরা রোদের কাছে যাই। না গো ফুপ্পি, আমি যাব না। আমার এই ডিসিশন কখনো বদলাবে না। আব্বু রোজ কি বলছিস এসব? ছেলেটা তোকে দেখতে চাইছে আর তুই যাবি না? না, যাব না। আব্বু, তুমি অন্তত সবার সাথে আমাকে ফোর্স করো না। থাক ভাইয়া, ও যখন যেতে চাইছে না তখন এসব করার কোনো কারণ নেই। দুপা এগিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছে মুখে হালকা হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, ফুপ্পি, এই মায় কটা দিনেই অনেক বড় হয়ে গেছিস তুই। আগে ভাবতাম আমার পরে যদি কেউ রোদকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে সেটা তুই, কিন্তু আজ বুঝতে পারছি না, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। তুই এত পাগলামি করেও আমার রোদের মতো করে ভালোবাসতে পারলি না। আমার রোদ তোকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, আর এখনও ঠিক ততটাই ভালোবাসে যতটা আগে ভাসত। ভাগ্যের কি নির্মম পরিহাস, রোদ যাকে জীবন দিয়ে ভালোবাসে আজ তার কাছে ওর জীবনের চেয়ে বেড়ানোটা মূল্যবান বেশি। যদি এটা শুনে তাহলে সহ্য করতে পারবে না। এতদিন যার জন্য এত কিছু করল তার কাছে ওরই কোনো মূল্য নেই। ভুল করেছে, হ্যাঁ আজ বলতে বাধ্য হচ্ছি, রোদ ভুল করেছে তোকে ভালোবেসে। তুই কখনো রোদের ভালোবাসা ছিলিস না, রোদের অসময়ে করা ভুল ছিলিস। এতক্ষণ ধরে চোখ মুখ শক্ত করে ফুপ্পির কথাগুলো শুনছি আমি। আজকে কারো সামনে রোদের জন্য এক ফোঁটা চোখের পানি পড়তে দেব না। সবাই জানবে রোদের জন্য আমার কোনো ফিলিংস নেই, স্বার্থপর হয়ে গেছি আমি। তাই সেই চেষ্টায় আছি আমি। তোকে এবার খুব বড় শাস্তি পেতে হবে কুমির ছানা। আমাকে দূরে সরিয়ে দিয়েছিলিস না, আজ আমিও তার রিভেঞ্জ নিলাম তোকে দূরে সরিয়ে। চোয়াল শক্ত করে এক হাত আরেক হাতের উপর তুলে বলে উঠলাম, আমি ধরে নাও না তাই। কে মানা করেছে? শুধু তোমার ছেলের ভুল ভালোবাসা আমি নই, আমার জীবনের ভুল ভালোবাসাও তোমার ছেলে। আমি তার জন্যই এতদিন স্বপ্ন সাজিয়েছি যার কাছে আমার স্বপ্নের কোনো দামই নেই। তার সাথে কল্পনার রাজ্যে ভেসে বেরিয়েছি যার রাজ্যের এই সীমানায় আমি নেই। কথাগুলো এখন বুঝেছি, কিন্তু সময় থাকতে বুঝিনি। ঠিক আছে, তাহলে আমি আসছি। ভাইয়া ভাবি এলাম, পারলে আমার রোদকে বলেই ডুকরে কেঁদে উঠল ফুপ্পি। কাঁদিস না আয়েশা, রোদের কিচ্ছু হবে না। আমরা একটু পরেই হসপিটাল আসছি। রিজু ফুপ্পিকে গাড়িতে পৌঁছে দাও তো। ফুপ্পিকে নিয়ে বেরিয়ে গেল ভাইয়া। আজ আমার কাছ থেকে পাওয়া আঘাতগুলো কখনো ভুলতে পারবে না ফুপ্পি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই যে। রোজ তুমি কাজটা ঠিক করলে না, এতদিন যার জন্য রোদকে দোষারোপ করেছি আজ তো তার কারণ স্পষ্ট, তাহলে কেন এমন করলে? যদি রোদের কিছু হয় তাহলে ক্ষমা করতে পারবে নিজেকে? প্লিজ আব্বু, এমন কথা বলো না। রোদ ভাইয়ার কিচ্ছু হবে না। তোমরা জানো না আব্বু, ভাইয়া আমায় নিষেধ করে গেছে ওর সামনে না যেতে, তাহলে কি করে যাই মনে মনে? তাছাড়া আমার ক্ষমা করা না করার কি আছে, জন্ম মৃত্যু সব উনার ইচ্ছা। যদি চান তো ভালো হবে, আর নয়তো আমার জন্য কিছু আটকাবে না। ছি রোদ ছি, আজ তোকে নিজের মেয়ে ভাবতেও লজ্জা করছে আমার। তোর কপাল ভালো তাই রোদের মতো একটা ছেলেকে পাশে পেয়েছিলিস, এখন আমার মনে হয় রোদের বলা কথাগুলোই ঠিক, তোর মাথায় কোনো প্রবলেম আছে। জাগগে লাবিব, তোমরা সত্যি কক্সবাজার যাচ্ছ? লাবিব না আঙ্গেল, তাহলে বরং বাতিল করে দেই। রোদকে এই অবস্থায় রেখে যাওয়া ঠিক হবে না। 1 মিনিট ভাইয়া, আজ যদি তুমি রোদের জন্য আমাকে নিয়ে বেড়াতে যাওয়া ক্যান্সেল করো তাহলে জেনে রেখ, আজকের পর থেকে ভেবে নেব তুমি আমার কেউ নও। আমার ভাই দুইটা নয় একটা, আর সে হলো রিজু ভাইয়া।
পিচ্ছি। ইয়েস ভাইয়া। আর কারোর জন্য পেছনে ফিরে তাকাবো না। পেছনে সব পিছুটান ছেড়ে ফেলে এসেছি আমি। রিজুর মা, তুমি হসপিটাল যাবে আমার সাথে? আর রোজ শোন, তোমার যা ইচ্ছা হয় করো। আমরা আর কিছু বলতে যাব না, কারণ তুমি উন্মাদ পাগল হয়ে গেছ। ভালো মন্দ বোঝার মতো বোধ বুদ্ধি এখনো হয়নি তোমার। আমরা আসছি। নিতুষ চাচ্চু, আমাকেও নিয়ে যাও প্লিজ। আমি সব শুনেছি, প্লিজ আমাকে হসপিটাল নিয়ে চলো। আর রোজ, এটাকে তোর ভালোবাসা বলে না। আমি আগেই জানতাম রোদকে তুমি কখনো ভালোবাসনি, শুধুমাই একটা মোহ ছিল তোমার, যা এখন কেটে গেছে। আর কথা বাড়িয়ে লাভ নেই। চলো চাচ্চু, আমরা যাই। নিতু আপু আর আম্মুকে নিয়ে চলে গেল আব্বু। লাবিব ভাইয়া আর লাবু বসে আছে। হঠাৎ লাবু এসে কাঁধে হাত রাখল আমার। আচমকা কারো হাতের স্পর্শে চমকে উঠলাম আমি। পেছনে ফিরে তাকাতেই বলে উঠল লাবু, কাজটা কি ঠিক করছিস রোজ? এভাবে সবাইকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পেয়ে কি লাভ হচ্ছে তোর? ওরা যে যাই বলুক না কেন, আমি তো জানি তুই রোদ ভাইয়াকে কতটা ভালোবাসিস। এসব কথা ছাড় ভাইয়া, আমি সবার অলক্ষ্যে রোদ ভাইয়ার সাথে একবার দেখা করতে চাই। তুমি ব্যবস্থা করো প্লিজ। রিজুর সেই ব্যবস্থা অলরেডি কমপ্লিট। আমি জানি রোদ পাগলি, রোদকে না দেখে কোথাও যাবে না, তাই আগেই ব্যবস্থা করে এসেছি। চলো বেরিয়ে পড়া যাক, সময় নেই। লেটস গো। আজ দুদিন হলো রোদের অপারেশন হয়েছে। অনেক জটিল অপারেশন হওয়ায় ডক্টররা রীতিমতো ঘাম জড়িয়েছেন এই কেসটায়। রোজের জন্য চটপট করলেও রোজ আসেনি। সরাসরি কাউকে জিজ্ঞেসও করতে পারেনি। রোজকে না দেখেই অটিতে যায় ও। যাওয়ার আগে নিজের করা ভুলগুলোর জন্য সকলের কাছে মাফ চেয়ে নেয়। সবাই রোদকে ক্ষমা করে দিয়েছে, শুধু মায় রোজ ছাড়া। নাহিদ সিয়াম মিলে সকল কাজকর্ম দেখাশোনা করেছে। রোদের মা বাবাকে সামলেছে। বন্ধুর প্রতি কোনো দায়িত্বের এতটুকু অবহেলা করেনি ওরা। সকলেরই একটাই চাওয়া, রোদ যেন ভালো হয়ে ওঠে। সেদিনের পর রোজের সাথে বাসার কারো যোগাযোগ করেনি। সবাই ওর উপর রেগে আছে, সেজন্য কেউ ওর কথা মনে রাখেনি। লাবিব পৌঁছে কল করে জানিয়েছিল ওরা পৌঁছে গেছে। আর মাঝে মধ্যে রোদ কেমন আছে সেই খবর নেয়, এইটুকুই। অনেক কষ্টের পর রোদের অপারেশন সাকসেসফুল হয়েছে বলে জানায় ডক্টর। তবে 2টা কিডনি পাওয়া যায়নি। বর্তমানে একটা কিডনি আছে রোদের শরীরে। এখন রোদ অনেকটাই সুস্থ, 4 দিন পর ডিসচার্জ করে দেবে ওকে। কেবিনে বসে মায়ের সাথে কথা বলছে রোদ। আর পারছে না রোজের কথা না জিজ্ঞেস করে, তাই বলেই ফেললে, রোজ কোথায়? সবাইকে দেখলাম কিন্তু কোথাও রোজকে দেখালাম না। ও বুঝেছি বুঝি, এখনো আমার উপর রেগে আছে, তাই সামনে আসছে না। তুমি ওকে বলো আমি সরি, আর কখনো ওর কাছ থেকে কিছু লুকাবো, প্লিজ বলো সামনে আসতে। রোদ, তোকে কিছু কথা বলতে চাই, কথাগুলো শোনার পর তুই এক্সাইটেড হস না। ঠান্ডা মাথায় শোন। তোকে কথাগুলো বলতাম না, কিন্তু আর লুকিয়েও রাখতে পারছি না। কি কথা তুমি বলো, আমি ঠান্ডা মাথায় শুনছি। রোজ। রোজ তোকে দেখতে একবারের জন্যও আসেনি। কারণ ও এখন এখানে নেই। তোর অপারেশনের আগের দিন কক্সবাজার চলে গেছে বেড়াতে। তারপর সবকিছু খুলে বললাম ওকে। না এ হতে পারে না। রোজ আমায় ভুলতে পারে না। তোমাদের কোথাও ওকে বুঝতে ভুল হচ্ছে। আমার রোজকে আমি চিনি।
আমার রোজ এমন করতেই পারে না। আমাকে ঠকাতে পারে না রোজ। কিছুতেই না। আমাদের কথার মধ্যেই হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করল এক তরুণ। তাকে এ সময় এখানে দেখে আমাদের চোখ ছানাবড়া। উস্খুস্কো চুল, অগোছালো জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে নাওয়া খাওয়া ছাড়া নির্ঘুম কাটিয়েছে 2-3 দিন। কোনো কিছু না জানতে চেয়েই বলে উঠল সে রোজ বিশ্বাসঘাতকতা করেনি, কাউকে ঠকায়নি, রোজ নিজেই খুব বিপদে আছে। এই একটা কথা আমার দম আটকে দেওয়ার জন্য বোধহয় যথেষ্ট ছিল রোজের বিপদ। লাবিব ভাইয়া তুমি? হুম আমি। তোর এই অবস্থা কেন? লাবিবা ঠিক আছে তো? কবে ফিরেছিস? কই আমাদের তো কিছু জানাসনি। না মামুনি, লাবিবা ঠিক আছে, অন্য কেউ ঠিক নেই। অন্য কেউ মানে কার কথা বলছো তুমি? ভাইয়া কেবিনে ঢুকতে ঢুকতে রোজের ব্যাপারে কিছু একটা বলছিলে তাই না? রোজের বিপদ এরকম কিছু একটা, তাই তো? হুমম, রোজের খুব বিপদ। তোমরা হয়তো ভাবছো, আরে হয়তো কেন বলছি এটাই ভাবছো তো, রোজ রোদকে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। না পিচ্ছি, এসবের কিছুই করেনি। রোদ তুমি সবসময় বলতে না রোজ এখনো ছোট, কিন্তু আজ এমন একটা কাজ করেছে যেটা সব বড় বড় লোকেরাও করতে পারে না। আর যদি করে তাহলে একবার নয় 10 বার ভেবে তবে করবে। এই কথাগুলো তোমাদের বলার কোনো ইচ্ছাই ছিল না আমার। পিচ্চিও বারবার নিষেধ করেছে, তাই এতদিন কিছু বলিনি। কিন্তু আজ পিচ্চির এই অবস্থায়ও যদি চুপ করে থাকি আমি, তাহলে পরে নিজেই নিজেকে ক্ষমা করতে পারব না। পিচ্চির এই অবস্থা মানে? কি হয়েছে বুচির ভাইয়া? কি করেছে ও? প্লিজ তুমি চুপ করে থেকো না, সবটা খুলে বলো। আমার মাথা কাজ করছে না। বুচির বিপদ মানে কিসের বিপদ? তুই একটু শান্ত হ রোদ। লাবিব বলছে তো ওকে বলতে দে। এই সময় এতটা ওজনা তোর জন্য ঠিক নয়। দেই দেই করে নাচতে নাচতে কক্সবাজার গিয়ে কোনো কাণ্ড ঘটিয়ে ফিরেছে নিশ্চয়। নিজের দোষে সবসময় নিজেই বিপদে পড়ে। লাবিব তোমাকেও বলছি এই সময় এই কথাগুলো ওকে না জানালেও পারতে তুমি। চোখে মুখে বিরক্তি প্রকাশ করে বললেন উনি, এখানে আমরা কি করতে পারি? মম তুমি চুপ করো না। কেন এভাবে কথা বলছো? ভাইয়াকে বলতে দাও। রোজ যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে ওকে সেফ করার দায়িত্ব আমার। মামুনি আমি জানতাম পৃথিবীর সবাই যে যার জায়গা থেকে স্বার্থপর হয়, কিন্তু সেই দলে যে তুমিও থাকবে সেটা ভাবতে পারিনি আমি। হুম, কথাটা হয়তো শুনতে তেতো লাগছে, তবুও সত্যি। সবসময় রোজকে বুকে আগলে রেখেছ তুমি, আর আজ সেই তুমিই রোজকে চিনতে পারছো না। আফসোস তোমরা কেউ রোজকে বুঝলে না আর চিনলেও না। সবসময় মেয়েটা সকলের জন্য শুধু করেই গেল, আর তার প্রতিদানে অপমান আর অবহেলা ছাড়া কিচ্ছু পেল না। ভাইয়া প্লিজ তুমি মোমের কথায় কিছু মনে করো না। আমি অসুস্থ, তাই মোমের মাথার ঠিক নেই, যা ইচ্ছে বলছে। প্লিজ রোজের কি হয়েছে একটাবার বলো তুমি। কোথায় আছে ও? কেমন আছে? ঠিক আছে তো? না ঠিক নেই। মামুনি একটু আগে কি বলেছিলে দেই দেই করে কক্সবাজার চলে গেছে? মামুনি আমরা কক্সবাজার যাইনি। তাহলে কাণ্ড ঘটাবে কি করে? হ্যাঁ, তবে যেটা করেছে সেটাকে কাণ্ডই বলে তোমার ভাষায়। যদি আমাদের মতো স্বার্থপর টাইপের মানুষ হতো তাহলে এটা করতে পারত না। বোকা বলেই আর রোদকে ভালোবাসে বলেই এত বড় কাণ্ড ঘটাতে পেরেছে। আজ বলতে খুব খারাপ লাগছে আমার, যেই মেয়েটা সম্পর্কে এতক্ষণ এতগুলো কথা বললে সেই মেয়েটার জন্যই তোমার ছেলে আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে।
অথচ ওই মেয়েটা হয়তো আর কিছুক্ষণ এই পৃথিবীতে নিঃশ্বাস নেবে, তারপর সব শেষ। লাবিব, কি বলছিস এসব? কিছুই বুঝতে পারছি না আমি। সবটা খুলে বল। ওর জন্য রোদ বেঁচে আছে মানে? এই ভাইয়া, কি বলছো তুমি? আর কিছুক্ষণ মানে? কি হয়েছে রোজের? কেন এসব বলছো তুমি? পানিতে টইটম্বুর দুচোখ নিয়ে হাত জোর করে বলে উঠলাম, প্লিজ ভাইয়া, আর কোনো ভনিতা না করে ব্যাপারটা খুলে বলো। আর নিতে পারছি না আমি। রোজ নামের সাথে মেয়েটার অনেক মিল আছে। গোলাপে অনেক কাঁটা থাকে, কয়জনই বা সেই কাঁটাকে ডিঙ্গিয়ে রোজকে আপন করে নিতে পারে। রোজও তেমন একটা মেয়ে যার কাছে পৌঁছানো কষ্টকর আমাদের। রোজ যেমন পবিত্র তেমনি ওর ইচ্ছাগুলোও পবিত্র, তাই তো নিজের বিনিময়ে তোমাকে ফিরিয়ে আনতে পেরেছে। মামুনি, তুমি বলতে পারো রোদের কিডনির ডোনার কে? না, এটা তো আমি জানি না। ডক্টরকে অনেকবার জিজ্ঞেস করেছি এ ব্যাপারে, কিন্তু উনি একটাই কথা বলেছেন, ডোনারের বারণ আছে। তাই আর জোর করিনি। কিছুটা ভ্রু কুঁচকে, রোদের ডোনারের সাথে রোজের কি কোনো সম্পর্ক আছে? আছে, গভীর সম্পর্ক আছে। রোদ, তুমি অনেক কিছুই জানো না। এতদিন কি কি ঘটেছে তার কোনো কিছু সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। রোজ কক্সবাজার নয়, এই হসপিটালে আইসিইউর লাইফ সাপোর্টে পড়ে আছে। কি ভেবেছিলে তোমরা ও খুব স্বার্থপর নিজেরটা বুঝে এখন রোদের জীবন থেকে সরে দাঁড়িয়েছে? না, তা কিছুতেই নয়। তোমার ছেলে রোদকে বাঁচানোর চেষ্টা রোজ আজ নয়, 1 মাস আগে থেকে করছে। ওকে বাঁচানোর জন্য এতদিন নরমালি জীবনযাপন করেছে। কারণ রোজ 1 মাস আগেই জেনে গেছিল ওর অসুস্থতার কথা। তখন থেকে অনেক জায়গায় চেষ্টা করেছে, কিন্তু সবখানেই ব্যর্থ। তারপর উপায় না পেয়ে নিজের ব্লাড টেস্ট করাই, আর সেখানে রোদের গ্রুপের সাথে ওর গ্রুপ ম্যাচ করে যায়। তখনই সেই চূড়ান্ত ডিসিশন নেয় যে কিডনি ওই দেবে। ডক্টর অনেকবার বলেছেন এতে ওর লাইফ রিস্ক আছে, তবুও পিছ পা হয়নি। এতদিন মানসিকভাবে ডিপ্রেস ছিল, তার উপর শরীর অনেক উইক, তাই এই অবস্থায় যদি ওর বাবা মা ওর রোদকে বাঁচাতে না দেয় তাহলে কি হবে? সেই ভয় কাউকে কিছু বলেনি। আর তাই সবার চোখে ধুলো দেওয়ার জন্য এই কক্সবাজার যাওয়ার মিথ্যে নাটক শুরু করে দেয়। আমি, সিয়াম, নাহিদ সবাই মানা করেছিলাম রোজকে এরকম কোনো ডিসিশন না নিতে। কিন্তু কারো কোনো কথা শুনেনি। রিজু অনেকবার বলেছিল রোজ এটা করিস না, কিন্তু শোনেনি। ওর জেদের কাছে আমরা সবাই হেরে গেছি। শেষ পর্যন্ত ও তোমাকে কিডনিটা দিয়েই ছাড়ল। আর নিজেকে মৃত্যুর একদম কাছাকাছি নিয়ে গেল, যেখান থেকে হয়তো আর ফেরা হবে না ওর। লাবিব, রোদকে কিডনি দিয়েছে। তাহলে এটা তখন আমাকে বলল না কেন? মেয়েটাকে দেখে একটাবারও বুঝতে পারিনি ও অভিনয় করছে। চোখ দুটো অশ্রুতে ভিজে গেছে আমার। কানগুলো বিশ্বাস করতে চাইছে না কিছু। আমার রোজ, সেই রোজ যে কিনা সবসময় আমায় ঘিরে বাঁচতে চাই, তো আজ সেই আমাকে একা ফেলে পালানোর প্ল্যান করছে, তা কি করে হতে পারে? গেলে একসাথে দুজন যাব, নইলে কেউই নয়। নিঃশ্বাস আটকে যাচ্ছে, মাথাটা চক্কর দিয়ে উঠছে বারবার। এত বড় কঠিন সিদ্ধান্ত নিল অথচ আমায় বলল না। মামুনি, আগেই বলেছি রোজ আমাদের মতো স্বার্থপর নয়। যদি হতো তাহলে এটা করত না। মেয়েটা এমনই যে ওকে চিনতে পারবে সে সফল। আর যে ওকে চিনতে পারে না, এটা ওর ব্যর্থতা, রোজের নয়। ভাইয়া, রোজ কোথায়? কত নম্বর কেবিনে আছে? ডক্টর কি বলেছে? তোমার থেকে 2টা কেবিন পরেই রোজের অবস্থান। ডক্টর কোনো আশার কথা শোনাতে পারেনি আমাদের।
ডক্টর বলেছে বলেই কেঁদে উঠল লাবিব। নিজেকে সামলে কিছুক্ষণ পর বলল, রোজের অবস্থা খুবই ক্রিটিক্যাল। গতকাল একবার জ্ঞান ফিরে এসেছিল, তখন অনেকটাই নিশ্চিন্ত ছিল সবাই, কিন্তু বিকালে আবারও জ্ঞান হারায়। শ্বাসনালীতে প্রবলেম দেখা দেয়। ডক্টরের কথানুযায়ী রোজের যদি আগামীকালের মধ্যে জ্ঞান না ফিরে আসে তাহলে ওকে। ভাইয়া একবার জ্ঞান ফিরে আবারও সেই অবস্থায় পৌঁছালো কি করে? আসলে রোজের মধ্যে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। যখন কোনো রোগীর নিজের বেঁচে থাকার কোনো ইচ্ছা না থাকে তখন শুধু চিকিৎসা পদ্ধতিতে কতটুকু এগোনো যায়, যেখানে রোজের অবস্থাও আশঙ্কাজনক। তাই উনারা একটা কথাই বলছেন, যদি মিরাক্কেল হয় তো বেঁচে যেতে পারে, নইলে কয়েক ঘন্টার মধ্যে সব শেষ। জানিস রোদ, একদিক দিয়ে ভালোই হবে। মেয়েটা এমনি এতদিন ধুকে ধুকে মরছিল, এখন না হয় চিরতরে চলে যাবে। এতে কার কি যায় আসবে বলো, সবাই হাফ ছেড়ে বাঁচবে। এই রোদ, তুমি কাঁদছ কেন? তোমার তো আজ সেলিব্রেশন করার কথা, রোজ কিছুক্ষণ পর তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওর জন্য শান্তিতে থাকতে পারো না? এখন সব করতে পারবে, কেউ জ্বালাবে না। ভাইয়া পাগলের মতো প্রলাপ বকেই যাচ্ছে, থামছেই না। রোজকে হারানোর ভয় ঘিরে ধরেছে আমায়। নিজেকে সামলাতে পারছি না। আমি বেড থেকে নেমে ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। ভাইয়াও তাল মিলাচ্ছে আমার সাথে। মমও কাঁদছে অঝরে। ওই পাগলিটাকে যে আমার খুব দরকার ভাইয়া। আমাকে ভালোবাসার জন্য না হোক, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করার জন্য হলেও আমার পাশে চাই ওকে আমি। তুমি প্লিজ ওকে ফিরিয়ে দাও আমার কাছে। তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, এবার আর কোনো কষ্ট দেব না ওকে আমি। ভাইয়া, তোমার সব কথা তো ও শুনে, তাহলে বলো মা আমার কাছে ফিরে আসতে। প্লিজ ভাইয়া, আমার রোজকে ফিরিয়ে দাও আমার কাছে প্লিজ। জানি না আমি কি হবে। তুমি একটু শান্ত হও, এভাবে কান্নাকাটি করলে তোমার শরীরও খারাপ হয়ে যাবে। আর এজন্য মামুনি রোজকে দোষারোপ করবে। এই নাও একটা চিরকুট এগিয়ে দিয়ে, এটা তোমাকে দিতে বলেছিল। রোজ হয়তো জানতো পড়ে কথা বলার অবস্থায় থাকবে না, তাই আগাম চিন্তা ভাবনা করে এটা রেখে গেছে। লাবিব, তুই মামুনিকে এতটা খারাপ ভাবছিস? তুই কি ভাবছিস আমি রোজকে ভালোবাসি না? হ্যাঁ, পরশু ওর বলা কথাগুলো নিতে পারিনি, আমি রিয়্যাক্ট করে ফেলেছি, কিন্তু এতটা খারাপ নই যে ওর খারাপ চাইতে পারি। ও আমার মেয়ে লাবিব, এতগুলো বছর আমি ওকে বড় করে তুলেছি। আর আমিই কিনা ভুল বুঝলাম ওকে। সরি মামুনি, আমিও এভাবে বলতে চাইনি। রোজের এমন অবস্থা, তাই মাথার ঠিক নেই আমার। কাকে কি বলছি নিজেই জানি না। ভাইয়া, সিয়াম, নাহিদ, তোমরা সবাই এসব জানতে অথচ আমায় জানাওনি কেন? ভাইয়া, তাহলে তো আমি রোজকে আটকাতে পারতাম। আজ এই দিনটাকেও দেখতে হতো না আমাদের। পেয়েছিলাম, কিন্তু ও কসম দিয়েছিল তাই কেউ বলতে পারিনি। যদি অপারেশন সাকসেসফুল হতো তাহলে আজও জানাতাম না তোমাদের। কিন্তু আমাদের লাকটাই খারাপ, তাই এমন কিছু হচ্ছে। আমার হাতে সময় নেই আঙ্কেল আন্টি, সবাইকে জানাতে হবে। ওদিকে রিজু ভেঙ্গে পড়েছে, ওকেও সামলাতে হবে বলে তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরিয়ে গেল ভাইয়া। আজ নিজেকে ক্ষত বিক্ষত হেরে যাওয়া একজন মানুষ মনে হচ্ছে আমার, যে নিজে বাঁচার জন্য সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলতে চলেছে। কিন্তু না, কিছুতেই রোজকে হারাতে দেব না আমি। যদি রোজ না থাকে তাহলে রোদও থাকবে না। দুজনে মিলে চলে যাব দূর হতে, বহুদূরে। এক হাতে ডায়েরি আর অন্য হাতে রোজের হাতকে শক্ত করে ধরে বসে চোখের নোনা জলগুলোর বিসর্জন দিচ্ছে রোদ। অচেতন শরীরের এক হাতে স্যালাইন গেঁথে রেখেছে রোজের হাতে। অক্সিজেনের সাহায্যে নিঃশ্বাস নিচ্ছে রোজ।
এখন কতই না চুপচাপ, কিন্তু যদি জেগে থাকতো তাহলে 2 মিনিটেই উঠে বসে যেত বিছানায়। একে তো রোদ অসুস্থ, অন্যদিকে রোজের এমন ক্রিটিক্যাল সিচুয়েশন, তবুও সকলের অনুরোধে রোদ এলাও করেছেন ডক্টর। ইতিমধ্যে পুরো হসপিটাল জুড়ে কান্নার রুল পড়ে গেছে। যেন হসপিটালের আকাশে বাতাসেও কান্নাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সকলের মধ্যে দুশ্চিন্তার ছায়া। রোজের মায়ের থেকেও বেশি কষ্ট পাচ্ছেন ওর বাবা। না জেনে শেষে মেয়েকে যে 2-4টা কটু কথা শুনিয়েছেন উনি, সেই অনুশোচনায় তিল তিল করে ধুঁকছেন উনি। রোজের বড় আপুকে খবর দেওয়া হয়েছে, হয়তো আসছে ও। রোদের বাবা এটা ভাবতেও পারেননি সেদিনের পিচ্চি রোজ কাউকে কিছু না জানিয়ে এমন কিছু করবে। নিজের একমাত্র ছেলেকে বাঁচাতে গিয়ে আজ হয়তো রোজকেই হারিয়ে ফেলছেন উনি। আয়েশা এখন শুধুই নিজেকে দোষারোপ করছে, ও মেয়েটাকে ছাড়েনি, কতগুলো খারাপ খারাপ কথা বলল। আজ নিজের কোল ভারতে গিয়েও অন্য মায়ের কোল হয়তো খালি করে দিচ্ছেন। রোজের মা পাথরের মতো বসে আছেন। উনার পাগলি সেই পিচ্চি মেয়েটার এমন পরিণতি মানা দুষ্কর হয়ে পড়েছে উনার জন্য। রোদের চোখের পানিগুলো বারবার ছুঁয়ে দিচ্ছে রোজের শরীর। এই কান্নার জলগুলো শরীর ছুঁতে পারলেও মন ছুঁতে ব্যর্থ আজ। আচ্ছা, রোজ কি পারছে না রোদের এই কষ্টগুলোকে অনুভব করতে? কি করে পারবে? সেই পরিস্থিতি বোঝার অবস্থাতেই নেই যে আজ। আমরা মানুষের মূল্য ততক্ষণ বুঝি না যতক্ষণ না তাকে হারিয়ে ফেলছি। এখন সবাই বুঝতে পারছে রোজকে, কিন্তু হয়তো এখন না বুঝলেও চলত। যখন বুঝার কথা তখনই ভুল বুঝে। কথায় আছে, থাকলে কাছে কে আর বুঝে, হারিয়ে গেলে সবাই খুঁজে। ডান হাতের দিকে চোখ যেতে মনে পড়ল ডায়েরিটা খুলে পড়া হয়নি এখনো, তাই দুচোখ মুছে ডায়েরি খুলে চোখের সামনে তুলে ধরে পড়তে লাগলাম আমি। প্রথম লাইন দেখেই চমকে উঠলাম আমি। সামান্য একটা ডায়েরি কিভাবে লিখতে হয় সেটাও জানে না ইডিয়ট। কি হলো কুমির ছানা? সারপ্রাইজ! এভাবে ডায়েরি লিখার জন্য বকছিস তো ঠিক আছে, যত ইচ্ছে বক, আজ মানা করব না। আসলে তুই তো আমার কাছে খুব স্পেশাল, তাই ডায়েরি লিখার নিয়ম মেইনটেইন না করে অন্যভাবে লিখেছি। সে যাই হোক, ডায়েরি তো ডায়েরিই নাকি। এই দেখ, কাঁদছিস তো, আমি জানতাম কাঁদবি। জানিস তো তোকে এভাবে মেয়েলি সুরে কাঁদতে দেখলে হেব্বি লাগে আমার। যদিও এখন দেখতে পারছি না, তবুও নিশ্চয় অনুভব করতে পারবো। একদম কাঁদিস না, কারণ এরকম মেয়েলি সুরে কাঁদতে দেখলে ফুপ্পি একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবে। তখন বলে কিছুটা জায়গা ফাঁকা, তারপর আবার লেখা শুরু হলো, তখন মৃত আপুকে বিয়ে করা হবে না তোর? ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন অপূর্ণ রয়ে যাবে। স্বপ্ন ভাঙ্গার কি জ্বালা, সেটা যার ভাঙ্গে সে বুঝে। এবার তো হাস রে বাবা। উফ, এই কুমির ছানা জ্বালিয়ে মারল আমায়। এই লাইনগুলো দেখে নিজের অজান্তেই হেসে ফেললাম আমি। আবারও চিঠি পড়ায় মনোনিবেশ করলাম। এই তো হেসেছিস, গুড বয়। আজ 10 দিন অতিবাহিত হয়ে গেল, আমার একটা খোঁজ নিলি না তুই। ভালোবাসিস না মেনে নিলাম, তাই বলে একটা কল করে ভালো মন্দ খবর নেওয়া যায় না। এখন বলবি তো আমিও কেন খোঁজ নেইনি। কেন নেব বলতে পারিস? কে হই আমি? তোর কেউ না। তোর উপর আমার অনেক রাগ অভিমান জমে আছে, তাই খোঁজ খবর নিচ্ছি না। আর নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, যতদিন তুই আমার খবর না নিবি ততদিন আমিও তোর কোনো খবর নেব না। হুমিয়েই আড়ি করলাম। আমারও কিছুটা জায়গা ফাঁকা পড়ে আছে। তুই আমার সাথে রাগ করলি বুঝি, অথচ আমি জানতেই পারলাম না। আর আজ যখন রাগ ভাঙ্গা তপ চাইছি তখন শুনছিসই না। কি হলো আবার? আমাকে দোষ দিচ্ছিস তো এখন? আমি শুনছি না।
এমনি আমাকে দোষারোপ করা যায় তাই না? যত দোষ মিস রোজ। আমাকে বা নিজেকে কাউকে দোষারোপ করিস না প্লিজ। আজ 15 দিন হয়ে গেল তোর জন্য কিচ্ছু করতে পারছি না আমি। যত দিন যাচ্ছে তোকে হারানোর ভয়টা প্রখর হচ্ছে আমার। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুই বলতে পারিস কোথায় গেলে একটা কিডনি পাবো আমি? এটা দেখে খুব অবাক হচ্ছিস তাই না? আমি কি করে জানলাম ধৈর্য ধর সব জানতে পারবি। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আজ আমার ব্লাড গ্রুপের সাথে তোর গ্রুপ ম্যাচ করে গেছে। তোকে বাঁচাতে পারবো আমি। তোকে বাঁচাতে পারাটাই আমার জীবনের সার্থকতা। কি রাগ হচ্ছে আমার উপর, খুব বকছিস আমায়? এটাই ভাবছিস তো আমার মতো উন্মাদ মেয়েই এমন ডিসিশন নিতে পারে, আর কেউ নয় কি? তাই তো। যা ইচ্ছে বকাবকি কর আমার, কি আমি তো শুনতে পাচ্ছি না? জানিস কষ্ট কোথায় হচ্ছে আমার? তুই আজ পর্যন্ত আমায় বুঝলি না, আমার ভালোবাসার মূল্য দিলি না। খুব কি ক্ষতি হয়ে যেত আমাকে এই ব্যাপারে জানালে? না হতো না। আসলে কখনো আমাকে বোঝা ছাড়া আপন মানুষ ভাবতেই পারিসনি, তাই তো জানাসনি। আফসোস তোর আপন হতে পারলাম না। তুই হয়তো ভাবছিস আমাকে দূরে সরালেই ভালো থাকবো আমি, কিন্তু তুই কি জানিস না রোদ পাগলি কখনো রোদকে ছাড়া ভালো থাকতে পারবে না। হয়তো বেঁচে থাকবে কিন্তু আগেই সেই চঞ্চল রোজ হয়ে নয়, জীবন্ত একটা লাশ হয়ে। জানি না তোর আমার জন্য কষ্ট হচ্ছে কিনা, কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে রে। বুকের ভিতরে চিনচিন ব্যথা করছে। চোখ দুটো সারাক্ষণ এদিক ওদিক শুধু তোকেই খুঁজে বেড়ায় কিন্তু পায় না। এক একটা সেকেন্ড কেউ 10 মিনিটের সমান মনে হয় আমার কাছে। আচ্ছা তোর ও কি কষ্ট হচ্ছে জানি না, হয়তো হ্যাঁ হয়তো না। আজকেই হয়তো আমার লেখার শেষ দিন। আর হয়তো লেখার সময় পাব না আমি। তাই এই স্বল্প সময়ে আমার ভালোবাসার প্রায় 6টা বছর তোর চোখের সামনে তুলে ধরতে চাই আমি। হবে কি সময় তোর পড়ার? যদি পারিস পড়িস, নইলে আমার কবরের পাশে রেখে দিস। আগামীকাল অপারেশন তোর। জানিস ফুপ্পিকে কতটা কষ্ট দিয়েছি আজ, যা সারা জীবন হয়তো মনে থাকবে উনার। আব্বুর মুখে মুখে কথা বলেছি। সবকিছু না জানিয়ে কত অন্যায় করেছি তার ইয়াওয়া নেই। কিন্তু তুই বল, যদি এসব না করতাম তাহলে কি কেউ তোকে কিডনি দিতে দিত? আমায় দিত না, তাই তো এমন করতে হলো আমায়। যেভাবেই হোক না কেন কাল তুই বেঁচে উঠবি, হয়তো তোর ভালো থাকাটা নিজ চোখে দেখা হবে না আমার, তবুও চাই ভালো থাক তুই। তোর ভালো থাকা খুশি থাকাটাই যে জরুরি আমার। যেদিন প্রথম তোকে দেখেছিলাম মনে আছে তোর? হয়তো মনে নেই, কারণ তখন তো তুই আমাকে ভালোবাসতিস না। কিন্তু ওই দিনই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তোর। এখন ভাবছিস এত ছোট একটা মেয়ে কি করে প্রেমে পড়ল? আমি প্রেমের বুঝিই বাকি? তখন বুঝি নাই ওটা ভালোবাসা, শুধু তোকে বারবার দেখতে ইচ্ছে করত। চোখের কোণে তোর ছবি ভেসে উঠত বারবার। সেই গ্রামের বাড়িতে সকালে উঠে তোর কাছে দৌড়ে চলে যেতাম। তোর মনে আছে আমাদের ঝগড়ার সূত্রপাত কিভাবে হয়েছিল? আমার মনে আছে আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে কুলি করা পানি ইচ্ছে করে তোর গায়ে ফেলেছিলাম, কারণ তার আগের দিন তুই খেলায় না পেরে আমায় খুব বকে দিয়েছিলিস। আমার নাকটা একটু বুচা বলে আজ পর্যন্ত সেই বুচি পেচি ডাকিস আমায়। আমিও কুমির ছানা ছাড়া ভালো কোনো নাম দিতে পারিনি তোর। আর তাই সকালে সুযোগ বুঝে তার প্রতিশোধ নিয়েছিলাম আমি। সেই দিন এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ঝগড়ার জন্ম আজও চলছে, কিন্তু ভবিষ্যতে আর চলবে না। কারণ এখানেই যে জীবনের ইতি টানব আমি।
যখন ফুপ্পি বলেছিল রোজকে সাথে নিয়ে যাব তখন তোর জন্য শুধু তোর কাছে থাকার জন্য এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলাম আমি। কারণ সবসময় আমার চোখ তোকে খুঁজে বেড়াতো। আস্তে আস্তে তোর সাথে থাকতে থাকতে কখনো যে তোর খুব কাছের একজন হয়ে উঠলাম বুঝতে পারিনি। প্রথমে আমার সাথে খুব ঝগড়া করলেও পরে আবার আমায় অনেক কেয়ারও করতিস। আমাকে স্কুল পৌঁছে দেওয়া, দেরি হওয়ার জন্য বকাঝকা করা, বখাটেদের হাত থেকে বাঁচানো, সবকিছু কেমন যেন ভালো লাগতো আমার। তোর এত বকা শুনেও কখনো বিরক্ত হইনি আমি। কত শত শাস্তি যেগুলো হয়তো কোনো ছেলে অন্য মেয়েকে কোনোদিন দেওয়ার কথা ভাববেও না, সেরকম ভয়ঙ্কর শাস্তিও তুই দিয়েছিস আমায়, তবুও চুপ ছিলাম আমি। কারণ ততদিনে বুঝে গেছি তোকে ভালোবাসি আমি। তাই তোর কাছ থেকে দূরে যাওয়া অসম্ভব আমার কাছে। এত শাস্তি দিতিস আর সেগুলো মেনে নিতাম আমি কেন জানিস? কারণ তোকে মন থেকে স্বামীর আসনে বসিয়েছিলাম আমি, তাই স্বামীর আদেশ হিসেবে সব মুখ বুজে সহ্য করতাম। একবার রোজকে দেখে ডায়েরির পরের পাতা উল্টে আবারও পড়তে শুরু করলাম আমি। আপুর বিয়েতে গিয়ে যখন প্রথম শাড়ি পরেছিলাম সেদিন তোর কথাই শুধু মাথায় আসছিল আমার। শুধু এটাই মনে হচ্ছিল আজ অন্তত আমাকে দেখে মুগ্ধ হয়ে আমার প্রেমে পড়বি তুই, কিন্তু কিছুই হলো না। উল্টো কত কথা শুনিয়ে দিলি আমায়। সেদিনের পর হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরিনি আমি, কারণ তুই বারণ করেছিস। ভেবেছিলাম যদি কোনোদিন নিজ হাতে তুই শাড়ি পরিয়ে দিস তবেই পরব, কিন্তু সেটা যে হওয়ার নয়। তখন বুঝিনি আমি কিছুটা জায়গায় পানির দাগ আছে, খালিগুলো লেপটে গেছে হয়তো। তখন কাঁদছিল রোজ। লাবিব ভাইয়ার বিয়েতে খুব ইচ্ছে করছিল একটা লাল শাড়ি পরে তোর সামনে দাঁড়াই, কিন্তু তোর বারণ সেই কথা মনে পড়ায় বাদ দিয়ে দিই। আমার অপূর্ণ ইচ্ছেগুলো হয়তো কোনোদিন পূর্ণতা পাবে না আর, কিন্তু তাতেও আজ আফসোস নেই আমার। ভাগ্যকে মেনে নিয়েছি আমি। তোকে যেদিন শেষবার বলেছিলাম ভালোবাসি তোকে, সেদিন খুব আঘাত পেয়েছিলাম আমি। ভেবেছিলাম আর কোনো মূল্যে তোকে নিজের জীবনের সাথে জড়াবো না আমি। কিন্তু ওই দিনের রাতুলের হামলার পর তোর অবস্থা দেখে আর দূরে থাকতে পারিনি আমি। আবার সব ভুলে আপন করে নিয়েছিলাম তোকে। আমাদের এনগেজমেন্টের দিন প্রথমে তোর নিতুর সাথে মিথ্যে এনগেজমেন্টের খবর বাকরুদ্ধ করে দিয়েছিল আমায়। কিন্তু পরে যখন সব জানতে পেরেছিলাম তখন মনে হয়েছিল আমার থেকে সুখী পৃথিবীতে কেউ নেই। তুই জানিস ভেবেছি এই বুঝি সুখের দিন আগত আমার জীবনে, কিন্তু না, দুঃখ যে আমার চিরসাথী। পেছনে ছাড়ার নয় সে। তাই তো আবারও দুঃখের সাগরে ভাসতে হলো আমায়। আমি পাগল উন্মাদ, তাই না ভাইয়া আমাকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত? কিছুটা জায়গায় কয়েক ফোঁটা পানির দাগ স্পষ্ট, যা এখন শুকিয়ে গেছে। এই কথাগুলো তীরের মতো বিঁধছিল আমার বুকে। তারপর ফুপিকে কি বলেছিলিস সব শুনেছি আমি। আমার জন্য এত অশান্তি এত কষ্টে ছিলিস, তাই তোকে শান্তি দেওয়ার জন্য রিপোর্ট হাতে পেয়েও কাউকে কিছু না জানিয়ে চলে আসি। ছাদে বসে তোর সাথে শেষবারের মতো কথা বলার সময় বুঝতে পেরেছি সত্যি আজ পর হয়ে গেছি আমি। তোকে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দিতে পারিনি। ভাইয়া থেকে রোদ বলতে পারিনি, তুই থেকে তুমি করতে পারিনি, কত দোষ আমার। আমায় ঘিরে কত অভিযোগ সবার, কিন্তু আর কেউ কোনো অভিযোগ করতে পারবে না। এবার মুক্ত স্বাধীন আমি। আমি না তোকে ভালোবাসার যোগ্যই না। যা বাদ দে, আর বলতে চাই না। একটু পর ভোর হয়ে যাবে, তখন লিখতেও পারবো না আমি।
তাই শর্টকাটে চলে যাচ্ছি। তোদের বাসা থেকে আসার দিন যখন তুই আমাকে রেখে ওয়াশরুম চলে গেছিলিস তখন বালিশের নিচে একটা রিপোর্ট পাই আমি। আর সেটা দেখে মাথা চক্কর দিয়ে উঠে আমার। ওটা তোর রিপোর্ট ছিল। ওটার ছবি তুলে নিজের ফোনে রেখে বাসায় চলে আসি। তারপর তো সবটা জানা তোর। বাচ্চা বলে কত খোঁটা দিতিস তাই না? এবার দেখ আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, বড় হয়ে গেছি আমি। আজ চিৎকার করে বলছি রোদ, আমি বড় হয়ে গেছি, তুই একবার এসে দেখে যা। এই বড় রোজকে মানতে পারছিস? জানি পারছিস না, কষ্ট পাচ্ছিস। কষ্ট পাস না। এই রোজকেই তো দেখতে চেয়েছিলিস, নে এবার দেখ কেমন লাগে। তোর না একটু শাস্তি দরকার ছিল, এবার ভোগ কর। তবে এটা কোনো দুঃখ কিংবা ব্যথার শাস্তি নয়, এটা হলো তোর শান্তির শাস্তি। ভাইয়ারে আর লিখতে পারছি না আমি। খুব কষ্ট হচ্ছে আমার। কি করে থাকবো তোকে ছাড়া আমি? তুই আমাকে ভালো না বাসলেও আমি যে তোকে ভালোবাসি। খুব ভালোবাসি। অনেক ভালোবাসি। জানি সেই একটা মাস কি করে কাটিয়েছি আমি। একটা রাত শান্তিতে ঘুমাতে পারিনি, শুধু তোর কথা ভেবে পার করেছে। চোখ লেগে গেলেই ধরফরিয়ে উঠে বসে পড়েছি। সারাদিন তোকে মাথায় নিয়ে ঘুরেছি। খেতে ইচ্ছে করতো না কিন্তু লাস্ট 10 দিন জোর করে খেয়েছি। দম বন্ধ হয়ে আসতো, নিঃশ্বাস নিতে পারতাম না, ছাদে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। তবুও যেন অক্সিজেন পৌঁছাতো না আমার কাছে। আমার হাতগুলো অবশ হয়ে যাচ্ছে, চোখের পানিতে ভরে যাচ্ছে কাগজগুলি। শেষে একটা কথাই বলবো, নিতু আপুকে নিয়ে ভালো থাকিস। তোর যা যা স্বপ্ন আমি পূরণ করতে পারিনি তা ওকে দিয়ে ফিল আপ করে নিস। আমার বাবা মাকে দেখিস। তুই তো জানিস লাবিব ভাইয়া আর রিজু ভাইয়া যেমন আমার প্রাণ তেমনি আমিও ওদের প্রাণ। প্লিজ ওদের দেখে রাখিস। আজ তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে খুব ইচ্ছে করছে আমার, কিন্তু সম্ভব নয়। আমার থেকে একটু দূরে তুই, তবুও ছুটে গিয়ে জড়িয়ে ধরতে পারিনি আমি। দূর থেকে এক নজর দেখে চলে এসেছি। যাই হোক, আর হয়তো লিখতে পারবো না কিছু, এটাই শেষ বার্তা আমার। অবশেষে একটা কথাই বলবো, ভালো থাকিস কুমির ছানা। শেষের কয়েকটা পাতা খুঁজে দেখল রোদ, কিন্তু কিছুই পেল না। হয়তো আর লিখার সময় পায়নি ও। শেষের কয়েকটা পাতাকে ভালো করে উল্টে পাল্টে দেখল রোদ, কিন্তু কান্নার ছাপ ছাড়া কিছুই পেল না। হয়তো এরপর আর লেখার অবস্থায় ছিল না, রোদ শুধু কাছিল। স্রোতের মতো প্রবাহিত হচ্ছে রোদের চোখের পানি। থামার নামই নেই। ডায়েরিটা বন্ধ করে এক হাতে দিয়ে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আছে, অন্য হাতে রোজের আঙ্গুলকে ছুঁয়ে আছে। এই বুঝি উঠো না, তোকে এভাবে আর দেখতে পারছি আমি। আর শাস্তি চাই না, অনেক হয়েছে। তোর এই চুপচাপ থাকাটা আর সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। তোকে ছাড়া একাকিত্ব দিনগুলো কাটাতে পারছি না। তুই তো জানিস তোকে ছাড়া ভালো থাকতে পারি না আমি। তাহলে কেন এমন করছিস? কেন আমার জন্য নিজের এত বড় ক্ষতি করে দিলি? কোনো অপরাধে এত বড় শাস্তি দিলি আমায়? আমি তো তোর ভালো থাকার জন্য তোকে দূরে সরিয়েছিলাম। এই বুচি পেচি উঠো না, দেখ না রোদ কাঁদছে, এটা দেখে তুই খিলখিল করে হাসবি না? বল না। কেন এত চুপ তুই? সব অভিযোগ এখন আমায় ঘিরে, তাই না? আমি কেন এসব করেছি একটা বারও ভাবলি না?
আমি চেয়েছিলাম তুই ভালো থাক, আমাকে ছাড়া বাঁচতে শিখ, যাতে আমার চলে যাওয়ার পর তুই একা একা চলতে পারিস, কারো উপর ডিপেন্ড করতে না হয়, যেন ইজিলি আমার যাওয়াটা মানতে পারিস। শুধু মায়, সেই কারণে তোকে ফিরিয়ে দিয়েছিলাম আমি। তুই শুধু ওই দিনের কথাগুলোকে ধরে এত বড় একটা ডিসিশন নিলি। আরে বোকা মেয়ে, আমি তো শুধু তোর চোখে নিজেকে খারাপ প্রুফ করতে চেয়েছি, যাতে কথাগুলো শুনলো আমার প্রতি কোনো ভালোবাসা নয়, ঘৃণা জন্ম নেয় তোর। আর সেই ঘৃণাটা এতটাই বেশি হবে যে তুই আমাকে সহজে ভুলতে পারবি। তুই যদি পাগল হস তাহলে আমিও তোরে প্রেমে পাগল হতে চাই। তুই যদি উন্মাদ হস তোর সাথে আমিও উন্মাদ হতে চাই। এই কথাগুলো শুধু তোর মনে জেদ তৈরি করার জন্য বলেছিলাম আমি। একটা কথাও মন থেকে বলিনি। তোকে যখন কথাগুলো বলেছিলাম তখন তোর থেকে হাজার গুণ কষ্ট আমার হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন হাতুড়ি দিয়ে আমার কলিজায় পিটাচ্ছিল। তবুও নিজের বুকে পাথর চেপে তোকে কথাগুলো বলেছিলাম, যাতে তুই ভালো থাকিস। চোখের পানি মুছে রোজের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, তুই এই 6 বছরের তোর ভালোবাসা তুলে ধরলি, কিন্তু আমি তো এতদিন তোকে ভালোবাসিনি, তাই সময়ও নেই। আমি মায় কয়েক মাস আগে তোর প্রতি আমার ভালোবাসাটা ফিল করতে পেরেছি। সেই কয়েক মাসের আমার ভালোবাসাটা দেখ, তাহলে বুঝতে পারবি আমি তোকে ভালোবাসি কিনা। কেন এমন পাগলামি করলি? রোজকেন এভাবে আমাকে একা করে দিয়ে যাওয়ার প্ল্যান করছিস? তুই এই একটা মাসে নিজে কেমন ছিলিস সেটা জানালি। আমি কেমন ছিলাম তা জানবি না, শুনবি না তুই? না শুনতে হবে তোকে, হ্যাঁ শুনতে হবে। বলবো আজ আমার ভালোবাসার কথা আমি বলবো তোকে। পাগলের মতো করছে, রোদ চিৎকার করে একটা কথাই বলছে, আমি তোকে ভালোবাসি 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 রোজ। পাগলের মতো ভালোবাসি। হসপিটালের চারদিকে একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে বারবার, ভালোবাসি ভালোবাসি। ভেতরে চেঁচামেচি শুনে দৌড়ে লাবিব প্রবেশ করল কেবিনে। এসে রোদকে এভাবে দেখে থম মেরে গেছে লাবিব। লাবিব, রোদ শান্ত হও, এভাবে চেঁচামেচি করো না। পিচ্চির কন্ডিশন ভালো না, তার উপর যদি তুমি চেঁচামেচি করে শরীর খারাপ করো তাহলে আরেক বিপদ হবে। না ভাইয়া, আজ ওই বুচিকে ছাড়ছি না আমি। আমার সব কথা শুনতে হবে ওকে। শুনতাই হবে, আমি বলবই বলবো। আজ ওর রেহাই নেই। আমাকে দোষ দিয়ে চলে যাওয়া বার করছি আমি। তুমি আমায় আটকিও না প্লিজ। রোদের এমন অসহায় কণ্ঠস্বর শুনে থেমে গেল লাবিব। সোফায় গা এলিয়ে কেবিনের একপাশে বসে পড়ল। আর রোদ বলতে লাগল, লাবিব ভাইয়ার বিয়ের দিন যখন নাহিদের ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তলপিঠে অসহ্য ব্যথা শুরু হয় আমার। তখন সিয়াম আর নাহিদ আমাকে নিয়ে হসপিটাল যায়, ওখানে কিছু টেস্ট করতে বলে সেগুলো করিয়ে কিছুটা সুস্থ হয়ে রিপোর্ট না নিয়ে বাসায় ফিরে আসি আমি। কিছুদিন পর হসপিটাল থেকে কল আসে আমার কাছে, আর তখন মাথায় আকাশ ভেঙ্গে পড়ে আমার। ডক্টরের সাথে কথা বলে নাহিদ, সিয়াম, আমি অনেক জায়গায় একটা কিডনির জন্য ট্রাই করেছি কিন্তু পাইনি। তখন খুব হতাশ হয়ে যাই আমি। আমি মরে যাব বলে কোনো টেনশন ছিল না আমার। শুধু একটাই টেনশন ছিল, আমি মরে গেলে তোর কি হবে? আমি তো জানি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না তুই। তাই অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেই যে কলেজ ফাংশনের পরে সবটা খুলে বলবো তোকে আমি। কিন্তু তার আগেই তুই যা করলি সেটা অবাক করেছে আমায়। সাথে সাথে ডিসিশন চেঞ্জ করে ফেলি।
যখন তোকে কলেজে থাপ্পড় দিয়েছিলাম বিশ্বাস কর ওটা তোর গালে পড়ে নি আমার কলিজায় লেগেছিল কিন্তু তবুও দিয়েছিলাম। কারণ ওইদিন তোর উপর খুব রাগ হয়েছিল আমার কেন জানিস কারণ ওইদিন তোকে বলতে চেয়েছিলাম রোজ তোর রোদ হয়তো বেশি দিন আর বাঁচব না কিন্তু তার সুযোগই দিলি না তুই। উল্টে একটা ঘটনা ঘটালি। তখন মনে হয়েছিল তোকে দূরে সরিয়ে ভালো রাখার উপায় এটা ছাড়া আর কিছু হতে পারে না। তাই সেই শুয়ে ধরে তোকে দূরে পাঠিয়ে দিলাম আমি। কিন্তু বিশ্বাস কর তোকে বাসায় পাঠিয়ে একটুও শান্তি পাইনি আমি। বাসায় আসতাম না কারণ বাসায় আসলেই চারিদিকে শুধু তোকেই দেখতাম যা সহ্য করতে পারতাম না আমি। মানসিক যন্ত্রণায় ভুগতাম। তাই যথাসম্ভব বাসা থেকে দূরে থাকতাম। খেতে ভালো লাগতো না ঘুমাতে পারতাম না। এই 1 মাসে তুই হয়তো কখনো দেখিসনি আমায় কিন্তু একটা রাতও যায়নি আমি তোকে দেখিনি। প্রত্যেকদিন অনেক রাতে তোর কাছে আসতাম আমি। তোর মাথার কাছে বসে তোকে প্রাণ ভরে দেখে চলে যেতাম। কতদিন যে তুই ঘুমের ঘোরে আমার হাত ধরেছিস হয়তো নিজেই জানিস না। তোকে দেখে আমার অশান্ত মনকে শান্ত করে চলে যেতাম। তুই বল ভালোবাসা না থাকলে এসব করা যায়? বল না রোজ প্লিজ বল না। তুই বলেছিলিস বলে আমার একাকিত্বের সঙ্গী সিগারেটকে ছেড়ে দিয়েছি। ওই দিন 3 খেয়েছিলাম কিন্তু সিগারেট হাতে নিলেই তোর ওই মায়াভরা মুখটা সামনে আসতো আমার তাই ছেড়ে দিয়েছি। নিতু আমাদের বাসায় থাকলে ওকে নিয়ে উল্টো পাল্টা ভাবতে শুরু করে দিতিস তাই ওকে তোর সাথেই পাঠিয়ে দিয়েছিলাম। যাতে কোনো কষ্ট না পাস। কিন্তু এত কিছুর পর তুই আজ আমায় ছেড়ে চলে যাবি এই প্ল্যান করেছিস তাই না বুঝি? জেনে রাখো তোর প্ল্যান সাকসেসফুল হতে দেব না আমি। যদি তুই চলে যাস তাহলে আমিও পাড়ি দেব তোর সাথে। এই বুঝি শুনতে পাচ্ছিস? বেডে ডায়েরিটা রেখে রোজকে জড়িয়ে ধরে বুচি বলে চিৎকার করে উঠল রোদ উঠো না প্লিজ একটা বার কুমির ছানা বলে ডাক না আমায়। এই দেখ কত শাস্তি পাচ্ছি আমি। কষ্ট হচ্ছে আমার। বসতে পারছি না না চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। হাত পা কাঁপছে এবার অন্তত দয়া কর আমায় আর কষ্ট দিস না। উঠে বসো না বুচি প্লিজ চোখ খুলে তাকা। রোদের চোখের পানিগুলো রোজের গাল বেয়ে পড়ছে। যেন দুজনেই একই সাথে কাঁদছে ওরা। রোদের চিৎকার শুনে ভিতরে এক এক করে প্রবেশ করল সবাই। সকলের চোখে জল। কারো মুখে কোনো কথা নেই। আজ রোদকে সান্ত্বনা দেওয়ার ভাষাও জানা নেই কারো। লাবিব যেভাবে হেলান দিয়ে বসেছিল সেভাবে বসেই চোখের পানি ফেলছে। হঠাৎ লাবুর স্পর্শ পেয়ে লাবুর দিকে তাকাল। অশ্রুসিক্ত চোখে রোদের দিকে ইশারা করল লাবু। লাবিবের চোখের পানিগুলো নিজ হাতে মুছিয়ে দিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করল লাবু। সেটা বুঝতে পেরে সেখান থেকে রোদের পাশে দাঁড়াল। কিন্তু কিছুতেই রোজের কাছ থেকে ছাড়াতে পারছে না রোদকে। শক্ত করে ধরে বসে আছে। নাহিদ আর সিয়ামও চেষ্টা করছে লাবিবের সাথে কিন্তু কিছু করতে পারছে না। রোদ শুধু এটাই বলে যাচ্ছে প্লিজ উঠো না তুই আমার কাছে ফিরে আয় এই বুচি ঝগড়া করবি না আমার সাথে বকবি না আমায়। আমার উপর খুব অভিমান হয়েছে তোর তাই না? প্লিজ আর অভিমান করে থাকিস না খুব ভালোবাসব তোকে। একটুও বকব না। বুকে আগলে রাখব। কখনো তোকে ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখাব না। এবার থেকে একসাথে থাকবো একসাথে বাঁচব। কিছুক্ষণের মধ্যে ডক্টর প্রবেশ করল কেবিলে।
সবাইকে একসাথে জড়ো দেখে দ্রুত সবাইকে বাইরে বের করে দিলেন উনি। কিন্তু রোজর কাছ থেকে রোদকে সরাতে পারছে না কেউ। বুচি, আমি তোকে ভালোবাসি। কে বলেছে ভালোবাসি না? ভালোবাসি তো, খুব ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। এই বুচি, বলো না ভালোবাসি। আস্তে আস্তে হাত পা নিস্তেজ হয়ে গেল রোদের। হাতের বাঁধনগুলো আলগা হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে নিচে। লাবিব আর নাহিদ মিলে ঝাপটে ধরে কেবিন থেকে বেরিয়ে গেল রোদকে নিয়ে। কিছুক্ষণ পরই জ্ঞান ফিরে আসে রোদের। এসেই ভাঙচুর শুরু করে দেয় ও। রোজের কাছে তাকে নিয়ে যাওয়া চাই। অন্যদিকে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রোজের কেবিন থেকে ডক্টর আসছেন না। হসপিটালের ডক্টর নার্স দৌড়াদৌড়ি করছে কিন্তু কাউকে কিছু বলছে না। কেউ জিজ্ঞেস করলেও এড়িয়ে যাচ্ছেন তারা। বেশ খানিকক্ষণ পর রোদ বেরিয়ে এলো কেবিনের বাইরে। ওকে কেউ আটকে রাখতে পারছে না। সময়ের সাথে পাল্লা দিয়ে রোজময় পাগলামি বেড়েই যাচ্ছে ওর। কিন্তু ভিতরে যেতে পারছে না, দাঁতে দাঁত চেপে বাইরে দাঁড়িয়ে আছে। সকলে নিঃশ্বাসের তালে তালে ডেকে চলেছেন আল্লাহকে, যেন এ যাত্রায় বাঁচিয়ে দেন রোজকে উনি। রোজের মায়ের একটাই কথা, উনার আয়ু দিয়ে হলেও যেন বেঁচে উঠে রোজ। বেশ কিছুক্ষণ পর রোজের কেবিন থেকে বেরিয়ে এলেন ডক্টর। ধীর পায়ে রোদের দিকে এগিয়ে গেলেন উনি। সকলে উনাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছেন। উনার মুখের উপরে সকলের দৃষ্টি এখন স্থির। রোজকে নিয়ে কি বলেন সেটাই শুনতে আগ্রহী। রোদের কাঁধে হাত রেখে বলে উঠলেন উনি, পৃথিবীতে বহু ভালোবাসা দেখেছি আমি, কিন্তু এমন ভালোবাসা কখনো দেখার সুযোগ হয়নি আমার। তুমি যেমন মেয়েটিকে পাগলের মতো ভালোবাসো তেমনি মেয়েটাও পাগলের মতো ভালোবাসে তোমায়। তাই তো নিজের লাইফ রিস্ক আছে জেনেও তোমাকে কিডনি দান করতেও পিছপা হয়নি। আর এখন তুমি ওকে ছাড়া বাঁচতে চাইছো না। রোদ, তুমি কি জানো রোজ রেসপন্স করছে, কোঅপারেট করছে আমাদের সাথে। রোজে রেসপন্স করেছে শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রোদের চোখগুলো খুশিতে চিক চিক করে উঠল। সত্যি বলছেন ডক্টর? আমার রোজ ভালো হয়ে যাবে তো? হুমম, সত্যি ও রেসপন্স করছে। তবে বাঁচবে কিনা বলাটা ডিফিকাল্ট। নিরাশ হইও না, আশা রাখো। তুমি হয়তো এক্সাইটমেন্টে খেয়াল করনি রোজ বাম হাতে তোমার শার্ট খামছে ধরেছিল। যদিও হাতে তেমন জোর নেই তবুও একটু হলেও ধরেছিল। আমি বিশ্বাস করি এতটুকু রেসপন্স শুধু তোমার ভালোবাসার জোর আছে বলেই করেছে। বিশ্বাস রাখো ভালোবাসার উপর। আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না। এখন উপরওয়ালাকে ডাকো, উনিই শেষ ভরসা। নিজের খেয়াল রাখো। ও সুস্থ হলে তোমাকেই তো ওর সেবা করতে হবে নাকি? চলবে।